আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ জাতীয় কুইজ প্রতিযোগিতা কুইজ 2025-এ। আমাদের সাথে আজ হাজির কুইজ প্রতিযোগিতা অংশ নেবার জন্য বাংলাদেশের দুটো বিখ্যাত স্কুল। একদিকে রয়েছে নালন্দা উচ্চ বিদ্যালয়, আরেকদিকে রয়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। মাসনুন আন নাফি, নবম শ্রেণী, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। নাবিল মোহাম্মদ সাকিরাজমল ভুইয়া, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা, নবম শ্রেণী। মির্জা তামিম আজহার কর্ণ, নালন্দা উচ্চ বিদ্যালয় ঢাকা। জাইদ আব্দুল্লাহ তামজিদ, নালন্দা উচ্চ বিদ্যালয় ঢাকা। আজ দারুণ লড়াই হবে এই দুটো দলের মধ্যে, সেটা বলাই বাহুল্য। তবে তার আগে জানিয়ে দিই যে কিসের ভিত্তিতে লড়াইটা জমবে, অর্থাৎ অনুষ্ঠানের নিয়ম। শুরুতেই বলে দিই, আমরা দুটো ভাগে ভাগ করেছি আমাদের অনুষ্ঠানকে। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, আর হচ্ছে কুইজ রাউন্ড, যেখানে আমরা ছবি বা ভিডিও দেখে প্রশ্ন করি। আর কুইজ রাউন্ডে দ্রুত প্রশ্ন, দ্রুত উত্তর। অনেকগুলো বিষয় থেকে আমরা প্রশ্ন করি, যেমন বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। নম্বর বন্টনের বেলায় যেটা হয় যে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। কুইজ রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকে 5 নম্বর, ভুল হলে জরিমানা হয় না। আর যারা আগে বাজার প্রেস করবেন তারাই পাবেন সঠিক নম্বর এবং সঠিক উত্তর দেবার সুযোগ। তো চলুন শুরু করে দিই আমরা আমাদের আজকের কুইজ এবং শুরুতেই যে বিষয় থেকে প্রশ্ন, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। দেখি, লেড অ্যাসিড ব্যাটারি তৈরি ও রিসাইক্লিং, এটার জন্য সীসা এবং সালফিউরিক অ্যাসিডের মতো বিপজ্জনক পদার্থের নিরাপদ ব্যবস্থাপনা ও নিষ্পত্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশ পরিবেশ আইনে বলা হয়েছে। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে পরিবেশ দূষণ, বিশেষ করে মাটি, পানি, বায়ু দূষণ রোধ করা এবং জনস্বাস্থ্যের জন্য যে ঝুঁকি এটা বহন করে সেটাকে কমানো। পরিবেশ আইন অনুযায়ী লেড অ্যাসিড ব্যাটারি তৈরি ও রিসাইক্লিং করার ক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে? যদি কোনো প্রতিষ্ঠান লেড অ্যাসিড ব্যাটারি তৈরি করতে চায় কিংবা রিসাইক্লিং যদি করতে চায়, তাহলে তাদের কি কি নিয়ম কানুন মানতে হবে আমাদের বাংলাদেশ পরিবেশ আইন অনুযায়ী? সবার আগে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। জি, এটা হচ্ছে আমাদের বেশ কিছু নিয়ম মানতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদেরকে এই যে ব্যাটারিটা যে তৈরি যে রয়েছে সেটাকে রিসাইক্লিং করার ক্ষেত্রে যাতে লক্ষ্য রাখতে হবে যাতে সেটা কোনোভাবে ওয়াটারে মানে পানিতে যাতে ডিসপোজাল না হয়, সেটা হচ্ছে একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে এটা তৈরির ক্ষেত্রে যেন বিস্ফোরক পদার্থগুলো যাতে সাবধানে যেন ব্যবহারকারীগণ ব্যবহার করতে পারে এবং সেটা যাতে পরিচালনা করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, দেখে নিই, দুটো কথা বলেছেন এই পাশে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দেখি তাদের কথা দুটোর সাথে আমাদের কম্পিউটার কতটা সহমত পোষণ করে। প্রথম কথা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিতে হবে। তারপরে ব্যবহৃত ব্যাটারিগুলো সংরক্ষণ সিলড কন্টেইনারে রাখতে হবে যাতে কোনো প্রকার নিঃসরণ না হয়। কর্মরত শ্রমিকদের সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস, সেফটি বুট এবং বিশেষ পোশাক পরিধান করতে হবে যাতে তাদের গায়ে এই অ্যাসিডটা না আসে। উৎপাদন এবং রিসাইক্লিং প্রক্রিয়ায় সৃষ্ট বিষাক্ত বর্জ্য, তরল হোক, কঠিন হোক কিংবা গ্যাসীয়, পরিবেশ সম্মতভাবে ব্যবস্থাপনার জন্য ইটিপি এবং ডাস্ট কালেক্টর স্থাপন করতে হবে। এই বিষয়গুলি যদি নিশ্চিত করা যায় তাহলেই কেবলমাত্র এই লেড অ্যাসিড ব্যাটারি তৈরি এবং রিসাইক্লিং করা যাবে। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আপনারা মোটামুটি কাছাকাছি বলেছেন, বেসিক জিনিসগুলো বলেছেন, অথবা আপনাদের উত্তর সঠিক বলে ধরে নিচ্ছি। 10 নম্বর, ভেরি ওয়েল ডান। চলে যাই বাংলাদেশ থেকে পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রয়েছে, পার্বত্য শান্তি চুক্তিতে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়িদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি। এই শান্তি চুক্তির কারণে সেখানে শান্তি নেমে এসেছে। প্রশ্ন হচ্ছে কত সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সবার আগে বাজার প্রেস করেছে এ পাশে নালন্দা উচ্চ বিদ্যালয়।
নালন্দা আপনাদের উত্তর 1997। 1997। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে, কম্পিউটার আমাকে 4টা অপশন দিয়েছে। 1997 সালের 2 ডিসেম্বর, 1998 সালের 2 ডিসেম্বর, 1999 সালের 2 ডিসেম্বর, 2000 সালের 2 ডিসেম্বর। নালন্দা চাইলে আপনারা আপনাদের উত্তর পরিবর্তন করতে পারেন। ক 1997 সালের 2 ডিসেম্বর। 1997 সালের 2 ডিসেম্বর আপনাদের উত্তরের সাথেই থাকছেন। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে 1997 সালের 2 ডিসেম্বর। ভেরি ভেরি ওয়েল ডান নালন্দা উচ্চ বিদ্যালয়। সে সময় পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সাথে বাংলাদেশ সরকার এই চুক্তিটি স্বাক্ষর করেছিল। ভেরি ওয়েল ডান নালন্দা। 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়, আর সেই সাথে শেষ হয়ে গেল বাংলাদেশ থেকে 2টো প্রশ্ন। তো চলে যাই আমাদের পরের বিষয়, সেটি হচ্ছে ইতিহাস। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে। পর্দায় দেখতে পাচ্ছি একটি প্রতিষ্ঠানের লোগো। লোগোটি হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বিস্তারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ক্যাপ্টেন বেস্টের কূটনৈতিক সাফল্যের প্রেক্ষিতে 1613 সালে একটি ফরমান মানে রাজকীয় আদেশ জারির মাধ্যমে ইংরেজরা গুজরাটের সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়। এটি ছিল ভারতীয় উপমহাদেশে ইংরেজদের প্রথম স্থায়ী বাণিজ্য কুঠি। প্রশ্ন হচ্ছে ইংরেজরা কোন মুঘল সম্রাটের আমলে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি লাভ করেছিল? ইয়েস, সবার আগে বাজার প্রেস করেছেন নালন্দা উচ্চ বিদ্যালয়। সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। দেখে নেই সম্রাট জাহাঙ্গীরের সময় এই অনুমতি পেয়েছিল কিনা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমাদের কম্পিউটার কি বলছে এই কোম্পানির ব্যাপারে? কম্পিউটার বলছে সম্রাট জাহাঙ্গীরের সময়। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ভেরি ওয়েল ডান নালন্দা উচ্চ বিদ্যালয়। সম্রাট জাহাঙ্গীরের 1613 সালের ফরমানের মাধ্যমে সুরাটে ইংরেজদের বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেওয়া হয়। সে সময় পর্তুগিজরাও ছিল এবং পর্তুগিজরাও ব্যবসা বাণিজ্য করছিল, তাদের প্রভাব ছিল অনেক। জাহাঙ্গীর ভাবলেন যে পর্তুগিজদের প্রভাব একটু কমানো দরকার, সেজন্যে তিনি ইংরেজদেরকে অনুমতি দেন এবং ভারতীয় উপমহাদেশে বাণিজ্য শুরু করার জন্য ইংরেজরা মুঘল সম্রাটের অনুমতি লাভের চেষ্টা করে আসছিল অনেক দিন ধরে, এবং এই সম্রাট জাহাঙ্গীরের আমলে এসে তাদের সেই প্রচেষ্টা, সেই কূটনীতি সফল হয় এবং তখন তারা এই ফরমান পান। ভেরি ওয়েল ডান। তারা সুচ হয়ে ঢুকে এবং শেষ পর্যন্ত আমাদের দেশের সর্বনাশ করে বের হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভেরি ওয়েল ডান নালন্দা উচ্চ বিদ্যালয়ে। 10 নম্বর যোগ হয়ে গেছে দলের খাতায়। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। দেখতে পাচ্ছি চমৎকার এক নবদম্পতিকে। যখন কার ছবি, সে সময় তারা কিন্তু তখনও রাজনীতিবিদ হয়ে ওঠেননি। তাদের দেখা হয় প্রথম 1917 সালে, যখন তারা দুজনই ইয়েল আইন স্কুলে জুরিসে পড়াশোনা করছিল। সেখানে তাদের পরিচয় হয়, সেখানেই তাদের প্রণয়, এবং 1975 সালের 11 অক্টোবর নিজেদের 15 জন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং ছবিটা সে সময় তোলা। একটু ভালো করে খেয়াল করলেই তাদেরকে চেনা সম্ভব। আচ্ছা, একটু ক্লু দেই। একজন হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং আরেকজন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। সবার আগে বাজার প্রেস করেছেন নালন্দা উচ্চ বিদ্যালয়। বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন। বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন। আমাদের কম্পিউটার কি বলে দেখে নিই। কম্পিউটার বলছে অবশ্যই বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন, তাদের ছবি। যুক্তরাষ্ট্রের 42তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হন, কিন্তু যদিও জয়লাভ করেননি, কিন্তু দুজনই প্রেসিডেন্ট পদের সাথে তাদের সম্পর্ক আছে। এবং সেই সময় যখন একদম তরুণ, সেই সময়ের কি চমৎকার ছবি। বিল ক্লিন্টনকে কিছুটা চেনা যায়,
কিন্তু হিলারিকে একদমই চেনা যাচ্ছে না ছবিতে। ভেরি ওয়েল ডান নালন্দা, 10 নম্বর চলে গেল আবারও দলের খাতায়। ভেরি ভেরি ওয়েল ডান। ইতিহাসের পাতা থেকে এখন আমরা চলে যাব যে বিষয়, সেটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। কোষের নিউক্লিয়াস। কোষের নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যাকে প্রায়শই কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয়। এটি প্রধানত জিনগত তথ্য সংরক্ষণ, কোষের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য দায়ী। প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসের প্রধান কাজগুলো কি কি? সবার আগে উদয়ন। কোষের নিউক্লিয়াসকে যেহেতু কোষের কেন্দ্রিকা বলা হয়, কোষের নিউক্লিয়াসই মূলত একটা কোষের যত বিপাক ক্রিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়ার কাজ রয়েছে এবং কোষের গঠনে যেই প্রোটিনগুলো দিয়ে কোষটা গঠিত হয়, এই প্রোটিনগুলো কোন জিন কোন প্রোটিন সংশ্লেষণের সংকেত পাঠাবে এটা কোষের নিউক্লিয়াস থেকে নিয়ন্ত্রণ হয়। এবং নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা থাকে, এটি হচ্ছে জীবের বংশগতিক পদার্থ যেটাকে বলা হয়, অর্থাৎ একটা জীবের শারীরিক বৈশিষ্ট্য থেকে মানসিক বৈশিষ্ট্য সব কিছু এই ক্রোমাটিন জালিকার যে ডিএনএ থাকে এর মধ্যে সংরক্ষিত থাকে। তো মানে জীবদেহের গঠনের কার্যকরী একক কোষ, এবং এই প্রত্যেকটা কোষকে যেভাবে নিয়ন্ত্রণ হয় এই নিউক্লিয়াস থেকে। ধন্যবাদ। এই কাজগুলো নিউক্লিয়াস করে থাকে, তাই তো? আচ্ছা, দেখিনি একই সাথে বাজার প্রেস করছে এই পাশে নালন্দা উচ্চ বিদ্যালয়। মূলত নিউক্লিয়াস কোষের কাজগুলো সম্পাদন করে এবং একই সাথে কোষের জিনগত বৈশিষ্ট্যগুলো নিউক্লিয়াস ধারণ করে। কোষের ক্রোমাটিন জালিকার মধ্যে ডিএনএ থাকে বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে সাধারণত বংশগতির যে ধারার গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো সংরক্ষণ করা থাকে, এবং যেহেতু নিউক্লিয়াস কোষের সকল কাজের সম্পাদন করতে সাহায্য করে, সুতরাং কোনো কারণে পানির অভাব বা অন্য কোনো কারণে নিউক্লিয়াস যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কোষটিও নষ্ট হয়ে যায়। দেখিনি আমাদের কম্পিউটার, এই যে এতক্ষণ আমরা যে জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম দু দলে, সেটার সাথে সহমত পোষণ করে কিনা। আমাদের কম্পিউটার বলছে নিউক্লিয়াসের প্রধান কাজ হচ্ছে জিনগত তথ্য সংরক্ষণ। এটি কোষের গঠন, কার্যকারিতা এবং বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করে। জিন প্রকাশ নিয়ন্ত্রণ, এটা নিশ্চিত করে যে কোষের প্রয়োজনীয় প্রোটিন সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে যেন উৎপন্ন হয়। কোষ বিভাজন নিয়ন্ত্রণ, এটি নিশ্চিত করে যে নতুন কোষে সঠিকভাবে জিনগত তথ্য যেন স্থানান্তরিত হয়, ট্রান্সফার হয়। এবং কোষের সামগ্রিক কার্যক্রম নিয়ন্ত্রণ এবং আরএনএ উৎপাদন, পরিবহন, এই সমস্ত কাজগুলো নিউক্লিয়াস করে থাকে। দুদলই একেবারে সঠিকভাবে বলেছেন। ভেরি ওয়েল ডান। নালন্দা এবং উদয়ন দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেখি কি থাকছে। পরের প্রশ্ন আসছে পর্দায়। অপারেটিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আমাদের মোবাইল, আমাদের কম্পিউটার চলবে না। প্রশ্ন হচ্ছে যে অপারেটিং সিস্টেম আসলে কি, মূলত কি কাজ করে এই অপারেটিং সিস্টেমগুলো? সবার আগে বাজার প্রেস করেছেন উদয়ন, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সফটওয়্যার যেটা মূলত আমরা একটা কম্পিউটার ডিভাইস বা মোবাইল ডিভাইসের মূল কিভাবে চলবে, অর্থাৎ এটা কোনো ধরনের নির্দেশ দিলে নির্দেশটা কীভাবে পালন করবে, এটা এই সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে থাকে। এবং আমরা কম্পিউটার বা মোবাইল ডিভাইসে যে কোনো কাজই করি, এই কাজটা মূলত এই অপারেটিং সিস্টেম সফটওয়্যার অর্থাৎ নিয়ন্ত্রণকারী সফটওয়্যারটার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আর কোনো কিছু যোগ করতে চান? পৃথিবীতে বিভিন্ন রকম বিখ্যাত অপারেটিং সিস্টেম সফটওয়্যার রয়েছে, যেগুলো যেমন মাইক্রোসফট, উইন্ডোজ অপারেটিং সফটওয়্যার। এগুলোর মাধ্যমে মূলত একটা কম্পিউটারের যে সামগ্রিক কার্যাবলী রয়েছে, যেটা একজন গ্রাহক ইউজ করতে চান, কম্পিউটারে ইনপুট দিয়ে থাকেন, সেগুলো এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে আউটপুট হিসেবে আমরা পেয়ে থাকি। আচ্ছা, দেখি নালন্দা উচ্চ বিদ্যালয়ে তারা বাজার প্রেস করছেন, আপনাদের উত্তর। মূলত অপারেটিং সিস্টেমই একটি ডিভাইস কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা নির্ধারণ করে। পৃথিবীতে বর্তমানে বিভিন্ন বিখ্যাত অপারেটিং সিস্টেম রয়েছে, যেমন অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, উইন্ডোজ। মূলত ইউআই এবং আরও বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যেরকম, ডিভাইসটার ব্যবহারও আসলে অনেকটা ওইরকম। ওকে, আচ্ছা, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে, কম্পিউটার নতুন কিছু বলে কিনা। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার, অ্যাবসলিউটলি রাইট, যা কম্পিউটারের বা ইলেকট্রনিক ডিভাইসের এর মূল কাজটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, যে অ্যাপসগুলো আছে বা অ্যাপ্লিকেশন, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড চালাই বা আমরা পাওয়ার পয়েন্ট চালাই, এই যে হার্ডওয়্যার এবং এই যে সফটওয়্যারগুলো, প্রোগ্রামগুলো,
এ দুটোর মধ্যে সমন্বয় সাধন করে, মধ্যস্থতাকারী। হার্ডওয়্যারকে কি করে কাজ করাতে হয়, সফটওয়্যারগুলিকে কি করে অপারেট করতে হয়, তারা যেন অপারেট করতে পারে, এই পুরো সমন্বয়ের দায়িত্বটা করে এই অপারেটিং সিস্টেম। এটা একটা প্ল্যাটফর্ম, হার্ডওয়্যার সফটওয়্যারের সমন্বয় করে, সেতু বন্ধন তৈরি করে। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার বা স্মার্ট ডিভাইস ব্যবহার করা যায় না, কারণ এটা ডিভাইসের সমস্ত সম্পদ, রিসোর্সগুলোকে পরিচালনা করে এবং ব্যবহারকারীর কাজটাকে সহজ করে দেয়। অর্থাৎ এটার যে র্যাম আছে, এটার যে কম্পিউটারের যে সেলেরন থাকে কিংবা ইন্টেলের যে প্রসেসরগুলো থাকে, প্রসেসর কীভাবে কাজ করবে, তার শক্তিকে কিভাবে নিয়োজিত করবে, কোথায় কতটুকু নিয়োজিত হবে এবং এই নিরাপত্তা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, পুরোটাই এই অপারেটিং সফটওয়্যার যেটা সে ঠিক করে, ওএস, তাই না? ভেরি ওয়েল ডান। দুদলই একেবারে সঠিক উত্তর দিয়েছে, দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। শেষ হয়ে গেল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে দুটি প্রশ্ন, দুটিরই চমৎকার উত্তর দিয়েছেন দুদলই। চলে যাই আমাদের পরবর্তী বিষয়, সাহিত্য ও সংস্কৃতি। শিল্প ও সাহিত্য থেকে আমাদের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা একটা বিখ্যাত নজরুল সঙ্গীত শুনব, শুনে বলতে হবে যে এই গানটির প্রথম লাইনগুলো কি। ঠিক আছে, আমরা গানটা শুনি। কে সেই সুন্দর কে, বিখ্যাত একটি গান এবং নাচের একটা জন্য চমৎকার একটা গান, কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ সৃষ্টি। গানটির প্রথম লাইন কি দুদলে কারোরই মনে আসছে না? শোনা মাত্রই মনে পড়ে যাবে আর এই গানটা ছিল না, কোনো দলই এখন পর্যন্ত এগিয়ে আসছে না। তো দেখি আমাদের কম্পিউটার আমাদেরকে বলে দিক যে এটা কোন গান। আমি যার নুপুরের ছন্দ জেনুকার সুর, কে সেই সুন্দর কি, এই গানটা আমরা খুঁজছিলাম। অলরাইট, এটা সঠিক উত্তর পেলাম না, দেখি পরবর্তী প্রশ্নে হয়তো বা সঠিক উত্তর পেয়ে যাব। আসছে আমাদের পরের প্রশ্ন শিল্প সাহিত্য থেকে। দেখতে পাচ্ছি মেলায় পাওয়া যাওয়া এক ধরনের পুতুলের ছবি। গ্রাম বাংলা মেলাতে এই ধরনের মাটির পুতুল হরহামেশাই দেখতে পাওয়া যায় এবং মৃৎশিল্পীরা এই পুতুল তৈরি করে। এ ধরনের মাটির পুতুলকে কি বলা হয়? সবার আগে বাজার প্রেস করেছেন উদয়ন। এই পুতুলগুলোর নাম হচ্ছে স্বরাচিত্র। আর নালন্দার কাছে দেখি নালন্দা। এগুলোকে টেপা পুতুল বলা হয়। মৃৎশিল্পীরা এঁটেল মাটি টিপে টিপে এই পুতুলগুলো তৈরি করেন বলে এই পুতুলগুলোর নাম টেপা পুতুল। আচ্ছা, যাক, একটা ব্যাখ্যা পেলাম নালন্দার কাছ থেকে। দেখি আমাদের কম্পিউটার সেটা আবার সহমত পোষণ করে কিনা। আমাদের কম্পিউটার বলছে টেপা পুতুল, অ্যাবসলিউটলি রাইট, একটি একটু উল্লেখযোগ্য শিল্পকর্ম। বাংলার কুমোররা নরম এঁটেল মাটি দিয়ে হাতের নৈপুণ্য এবং কারিগরি জ্ঞানের মধ্যে টিপে টিপে এই পুতুল তৈরি করে। হাত দিয়ে টিপে তৈরি করে বলে এই পুতুলকে টেপা পুতুল বলা হয়। টেপা পুতুল বাংলার ঐতিহ্যের একটি অংশ। ভেরি ওয়েল ডান নালন্দা, 10 নম্বর আপনাদের দলের খাতায়। দুঃখিত উদয়ন, উত্তর গ্রহণ করা গেল না, জরিমানা হয়ে গেল 5 নম্বর। এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের শিল্প সাহিত্য থেকে দুটি প্রশ্ন। চলে যাই পরের বিভাগে, সেটি হচ্ছে ভূগোল। ভূগোল থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। দেখতে পাচ্ছি একটি বনভূমির ছবি। পৃথিবী জুড়ে যতখানি রেইন ফরেস্ট রয়েছে তার বেশিরভাগটাই রয়েছে অ্যামাজন রেইন ফরেস্ট। নানা রকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই অ্যামাজন।
এই বনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যেগুলো প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। প্রশ্ন হচ্ছে, অ্যামাজন রেইন ফরেস্টের আয়তন কত বর্গ কিলোমিটার? কোনো দলের কাছ থেকে সাড়া পাচ্ছি না, দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই অ্যামাজন রেইন ফরেস্ট। তার মধ্যে 70 লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্য এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত এটি একটি বিশাল বনভূমি। অলরাইট, চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে। ভূগোল বিভাগে দেখি কি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন আসছে বাংলাদেশের চরাঞ্চল নিয়ে। সম্প্রতি দেখা গেছে যে বঙ্গোপসাগরের প্রাচীন দ্বীপ যেটি সন্দ্বীপ, এই দ্বীপটি বহু বছর ধরে ক্ষয় ও পলিমাটি জমার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। গবেষণায় দেখা গেছে যে 1989 থেকে 2025 সালের মধ্যে সন্দ্বীপের পাশেই জেগে উঠেছে জাহাইজ্জার চর, যেটার নাম হচ্ছে বর্তমানে স্বর্ণদ্বীপ, এবং ভাসান চর। মজার ব্যাপার হচ্ছে 3 যুগ ধরে এই যে দ্বীপগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে জেগে উঠে এক হয়ে যাচ্ছে। আলাদা আলাদা ছিল, এখন এক হয়ে একটা বিশাল ভূমি তৈরি হচ্ছে, নতুন একটা আবাসভূমি গড়ে উঠছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় এই চিত্র তুলে ধরেছে। একটি সরকারি গবেষণা প্রতিষ্ঠান যারা স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র গ্রহণ করে এবং সেগুলোকে পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে তারা নির্ধারণ করেন আবহাওয়া বা ভূমির পরিবর্তনগুলো কী কী হচ্ছে সেটা নির্ধারণ করে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠান গবেষণার মধ্যে দিয়ে এই জিনিসটি বের করেছে? কোনো দলের থেকে সাড়া পাচ্ছি না, দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো। স্পারসো বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান, যা মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে এটা প্রযুক্তির প্রয়োগ এবং উন্নয়নের কাজ করে। 80 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঢাকার আগারগাঁওয়ের বাংলা নগরে অবস্থিত এটি। এবং স্পারসো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ জরিপ করা, পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, বন, মৎস্য, পানি সম্পদ এসব বিভিন্ন বিষয়ে গবেষণা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই বিশাল বনভূমি যে গড়ে উঠছে, যে চর গড়ে উঠছে, তার ফলে দেখা যাবে যে একটা বিশাল সংখ্যক সম্ভাবনাময় অর্থনৈতিক সম্ভাবনাও কিন্তু জেগে উঠছে এই নতুন ভূমি সৃষ্টির মাধ্যমে। অলরাইট, শেষ হয়ে গেল ভূগোল বিভাগ থেকে দুটি প্রশ্ন। এর সাথে আমরা চলে এসেছি আমাদের প্রায় শেষ বিষয়, যেটি হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে, পর্দায় দেখতে পাচ্ছি দেশের ফুটবল ইতিহাসে সর্বপ্রথম 1980 সালে কুয়েতে হওয়া এশিয়ান কাপে খেলেছিল পুরুষদের জাতীয় ফুটবল দল। এরপরে 2005 সালে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ খেলে বাংলাদেশের মেয়েরা। তারা আরও দুবার 2017, 2019 সালেও খেলার যোগ্যতা অর্জন করেছিল। নারী ফুটবল দলের মতো বাংলাদেশের কোন দল অতি সম্প্রতি এশিয়ান কাপের মূল খেলার যোগ্যতা অর্জন করেছে? আমরা জানি আমাদের যারা মূল নারী ফুটবল দল আছে তারা এরই মধ্যে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবং কয়েকদিন আগে আমাদের আরেকটি নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল খেলাতে যোগ্যতা অর্জন করেছে। প্রশ্ন হচ্ছে, কোন নারী ফুটবল দল? আমি বলে দিই, এটা হচ্ছে একটি বয়স ভিত্তিক নারী ফুটবল দল। ক্লু হিসাবে যদি বলি, ইয়াস, বাজার প্রেস করেছে নালন্দা উচ্চ বিদ্যালয়। অনূর্ধ্ব-16 নারী ফুটবল দল। অনূর্ধ্ব-16। আচ্ছা, এ পাশে আছে উদয়ন। উদয়ন অনূর্ধ্ব-19। অনূর্ধ্ব-19। আচ্ছা, নালন্দা বলছেন অনূর্ধ্ব-16, উদয়ন বলছেন অনূর্ধ্ব-19 নারী দল এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। দেখি আমাদের কম্পিউটার কি বলে।
কম্পিউটার বলছে অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল এই খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়ার কাছে হতে সম্প্রতি 6 গোলে হেরে গেছে, কিন্তু যেটা ছিল যে তারা যে গ্রুপে ছিল সেখানে লেবাননকে যদি চীন হারিয়ে দেয় তাহলেই তারা পয়েন্ট এবং গোল তালিকার ভিত্তিতে চলে যেতে পারত, এবং সেটা হয়েছে। চীন হারিয়েছে লেবাননকে, ফলে গোল এবং পয়েন্ট ব্যবধানে এশিয়ান কাপের মূল পর্বে চলে যায় বাংলাদেশ। সেটা হচ্ছে অনূর্ধ্ব 20 বাংলাদেশ নারী ফুটবল দল। দুদলই ভুল উত্তর দিয়েছেন, দুঃখিত, দুদলেরই জরিমানা হয়ে যাচ্ছে 5 নম্বর করে। শেষ প্রশ্ন আমাদের খেলাধুলা বিভাগের, দেখি এবারেরটাই সঠিক উত্তর পাই কিনা, পাওয়া উচিত, কারণ তাকে নিয়েও সম্প্রতি অনেক কথা হয়েছে। যার কথা বলছি তিনি জয়ের নায়ক ভারতের, এবং তিনি একজন বোলার। জয়ের নায়ক এই বোলারের কারণে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে 2025 সালে অনুষ্ঠিত 5ম টেস্ট ম্যাচে ভারত 6 রানের রোমাঞ্চকর জয়লাভ করে। এই বোলার এই ম্যাচে 9 উইকেট নিয়েছে। প্রথম ইনিংসে 86 রানে 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে 104 রানে 5 উইকেট, যা তাকে ম্যাচ সেরা পুরস্কার এনে দিয়েছে। 5 টেস্টে তিনি মোট 23টি উইকেট নেন, যা সিরিজের সর্বোচ্চ। তার ধারাবাহিক বোলিং ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রশ্ন হচ্ছে, আমরা ভারতের কোন বোলারের কথা বলছি? সবার আগে বাজার প্রেস করছেন নালন্দা। মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ, আচ্ছা দেখিনি। একই সাথে বাজার প্রেস করেছেন উদয়ন। মোহাম্মদ সিরাজ। আপনারা বলছেন তিনি মোহাম্মদ সিরাজ, বোলার মোহাম্মদ সিরাজের কথা বলছেন। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অবশ্যই মোহাম্মদ সিরাজ। ভেরি ওয়েল ডান। তিনি তার অগ্নিঝরা বোলিং, বিশেষ করে শেষ দিনে নিখুঁত ইয়র্কার এবং মানসিক দৃঢ়তা ভারতকে ওভালে ঐতিহাসিক জয় এনে দেয়। তার 5 উইকেটে এবং সিরিজের 23 উইকেট তাকে এই সিরিজের নায়ক করে তোলে, এবং এই জয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের জন্য সবচেয়ে কম রানের ব্যবধানে জয় হিসাবে স্থান পায়। একটা অবিশ্বাস্য জয় পেয়েছে ভারত, এবং পুরো ভারত জুড়ে মোহাম্মদ সিরাজের জয়গান চলছে। বুমরার পরিবর্তে নেমেছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু নেমেই তিনি তার ম্যাজিক দেখিয়ে দিয়েছেন। ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। প্রশ্নোত্তর পর্ব চলছে, এই তার ফাঁকে আমরা একটু গল্প করতে চাই। প্রথমে নালন্দা স্কুলের সাথে গল্প করব। আমরা জানি যে বাংলাদেশের একেবারে একটা ভিন্ন ধারার স্কুল হচ্ছে নালন্দা উচ্চ বিদ্যালয়। কেন ভিন্ন? কি এমন হয় নালন্দা যা একেবারে সবার চাইতে আলাদা? নালন্দা আসলে সরাসরি বাংলাদেশের যে শিক্ষাক্রমটা আছে সেটা আমরা সরাসরি অনুসরণ করি না। আমরা বাংলা সংস্কৃতি, আমরা বিশ্ব সংস্কৃতি এবং বিশ্ব মানব হয়ে ওঠার প্রচেষ্টা থেকে আসলে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শুরু। নালন্দা উচ্চ বিদ্যালয় অবশ্যই বাংলাদেশের যে সরকারের অনুমোদিত শিক্ষাক্রম আছে সেটাও তারা অনুসরণ করে। এরই সাথে তারা চায় যে নালন্দার প্রতিটি শিক্ষার্থী একজন আদর্শ মানুষ হয়ে উঠবে। এজন্য তারা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা বলে সেখানে তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে সত্য পথে চলতে উৎসাহিত করে, যার ফলে এটাকে নালন্দাকে ভিন্ন ধারার স্কুল বলা হয়ে থাকে। আলাদা করে কি কি শেখানো হয় নালন্দায়? নালন্দাতে এখনো ব্রতচারী আন্দোলন শেখানো হচ্ছে। ব্রতচারী আন্দোলনের গান, নাচ এগুলো নালন্দাতে এখনো করা হয়। নালন্দাতে 8ম শ্রেণী পর্যন্ত রান্না, সেলাই, আঁকা গড়া, মানুষের মতো মানুষ, এই ধরনের কিছু আলাদা ক্লাস থাকে। বাহ। এবং সেখানে আপনাদের রান্না করা শেখানো হয়? জি, রান্না করা শেখানো হয়, সেলাই শেখানো হয়, আমাদের আঁকা গড়া শেখানো হয়, গানের ক্লাস ছিল, মানুষের মতো মানুষ হয়ে ওঠার একটা ক্লাস ছিল। এই ক্লাসগুলো ছিল। আমাদের অ্যাস্ট্রোনমির উপরে আলাদা ক্লাস থাকতো 8ম শ্রেণী পর্যন্ত। আরে বাহ। এবং মানে স্বয়ংসম্পূর্ণ মানুষ হয়ে গড়ে উঠবার জন্য যা যা দরকার, যে যে স্কিল দরকার, অনেক বেশি করে স্কিল, দক্ষতা শেখানো হয় নালন্দায়। জি, অসাধারণ, খুব চমৎকার। মানে আমি সত্যি মুগ্ধ যে নালন্দার গল্প যখনই শুনি তখনই দারুণ লাগে। অনেক অনেক ধন্যবাদ নালন্দা থেকে আসা আমাদের মির্জা তামিম আজহার কর্ণ এবং জাইদ আবদুল্লাহ তামজিদ দুজনকে, দুজনই 9ম শ্রেণীর ছাত্র। খুব ভালো লাগলো নালন্দা স্কুল সম্পর্কে জেনে। তারপর আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে ফিরে যাই। প্রশ্ন উত্তরের এই পর্বে আমরা একটু গল্প করতে চাই। আমাদের সাথে আছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাসনুন আন নাফি।
নবম শ্রেণীর ছাত্র, এবং আছেন নাবিল মোহাম্মদ সাকির আজমল ভুইয়া, তিনিও নবম শ্রেণীর ছাত্র। আপনার কাছে জানতে চাই যে উদয়ন আমরা জানি যে বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি স্কুল, অনেক পুরনো একটি স্কুল, এবং সাংস্কৃতিক কার্যক্রমে বিশেষ করে উদয়ন তো সারা বিশ্বে, বাংলাদেশ তো বটেই, বিশ্ব জুড়ে নাম ছড়িয়ে গেছে। তারপর উদয়ন স্কুল সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমাদের স্কুলটা আসলে ব্রিটিশ শাসিত ভারতের ঠিক পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের স্কুলটা 1955 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে চলছে। তো আমাদের বিদ্যালয়ে আসলে আমাদের শিক্ষকরা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে একজন মানবীয় গুণ সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেন, এবং আমাদের বিদ্যালয়ে নানা ধরনের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আমাদের বিদ্যালয়ের সবচেয়ে নামকরা যে ক্লাবগুলো রয়েছে এর মধ্যে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব এবং বিতর্ক ক্লাব খুবই নামকরা। আমাদের প্রতি বছর আমাদের বিদ্যালয়ে জাতীয় পর্যায়ের একটি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়, যেটাকে ইউএসসি সায়েন্স ফেস্টিভ্যাল, এই বছর এটা আয়োজন করা হয়েছে। এবং আমাদের বিদ্যালয়ের বিতর্ক ক্লাবও তাদের একটি অনন্য সাফল্য বলা চলে। এই বছর আমাদের বিদ্যালয়ের ক্লাব বিতর্ক ক্লাব জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আমাদের ফার্স্ট ইউডিসি ন্যাশনালস লঞ্চ করেছে। এবং আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী যে সহশিক্ষা কার্যক্রমগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করে নিজের ব্যক্তি পর্যায়ে নিজের যে গুণগুলো আছে, প্রতিভাগুলো আছে, এগুলো বিকাশের দিকে আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষ মনোযোগ দিয়ে থাকে। আরে বাহ, চমৎকার। এবং এত সমস্ত কার্যক্রম হয়, কার্যক্রমে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে উদয়ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের জীবনে তার সাফল্য লাভ করে। এটা একটা দারুণ একটা ব্যাপার, খুব ভালো লাগলো। এবং এইভাবেই যেমন করে নালন্দায় বিভিন্ন রকম স্কিলগুলো শেখানো হয় জীবন চলার পথে, উদয়নে যেভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়, বাংলাদেশের সমস্ত স্কুলগুলোতে যদি এই ধরনের কার্যক্রম পরিচালিত হতে থাকে তাহলে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের জন্য নিশ্চয়ই যোগ্য মানুষ হয়ে গড়ে উঠবে, এই কথা নিশ্চিন্তভাবে বলা যায়। তো চলে আসি আবার আমরা আমাদের প্রশ্নোত্তরের পালায়। কুইক কুইজ, 1 মিনিট সময় 10টি প্রশ্ন, প্রত্যেকটি সঠিক উত্তরে থাকবে 5 নম্বর। আসছে দুদলের জন্য কুইক কুইজ। কুইক কুইজ, 10টি প্রশ্ন তৈরি আমাদের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকার জন্য। উদয়ন তৈরি 1 মিনিট সময়ের জন্য? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বিগ ব্যাং থিওরির জনক কাকে বলা হয়? স্টিফেনসন হকিং। লর্ডস ক্রিকেট স্টেডিয়াম কোথায়? লন্ডন, ইংল্যান্ড। আন্তর্জাতিক মানবাধিকার দিবস? 10 ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কত সালে? 1945। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলা নববর্ষের প্রবর্তক কে? আকবর, সম্রাট আকবর। নকশিকাঁথার মাঠ কার বিখ্যাত কাব্যগ্রন্থ? জসিমউদ্দিন। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। মঙ্গল শোভাযাত্রা কোন উৎসবে আয়োজন করা হয়? নববর্ষ। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা? কক্সবাজার। বিগ ব্যাং থিওরির জনক বলা হয় কাকে? স্টিফেনসন হকিং। লর্ডস ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? ইংল্যান্ড। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কত সালে? 1945। আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা? রাঙ্গামাটি। বাংলা নববর্ষের প্রবর্তক? সম্রাট আকবর। নকশিকাঁথার মাঠ কার বিখ্যাত কাব্যগ্রন্থ? চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। মঙ্গল শোভাযাত্রা কোন উৎসবে আয়োজন করা হয়? বাংলা নববর্ষ। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা? কক্সবাজার। এই সবকিছু শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নেই কটি প্রশ্নের সঠিক উত্তর আপনাদের কাছ থেকে পেয়েছি। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আমাদের কম্পিউটার বলছে বিগ ব্যাং থিওরির জনক স্টিফেন হকিং, লর্ডস ক্রিকেট লন্ডন ইংল্যান্ডে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 শেষ হয়েছিল, আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি, বাংলা নববর্ষের প্রবর্তক সম্রাট আকবর, নকশিকাঁথার মাঠ কবি জসিমউদ্দিনের লেখা, চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে মঙ্গল শোভাযাত্রা, পয়লা বৈশাখের উৎসবে আয়োজন করা হয়, সর্বদক্ষিণের জেলা বাংলাদেশের কক্সবাজার। দেখা যাচ্ছে 10টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে দিয়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং পেয়ে যাচ্ছে ফুল মার্কস 50 নম্বর। ভেরি ওয়েল ডান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবারে শেষ 1 মিনিট নালন্দার জন্য। দেখা যাক নালন্দা শেষ 1 মিনিট সময়কে কিভাবে কাজে লাগান। তৈরি নালন্দা? আপনাদের 1 মিনিট সময়ের জন্য সেই 10টি প্রশ্ন শুরু হচ্ছে এখন। জেনেটিক্সের জনক কে? জোহান গ্রেগরি মেন্ডেল। নিউ ক্যাম্প একটি বিখ্যাত কি স্টেডিয়াম?
কোন বার্সেলোনা। মহাদেশের বনভূমি সাভানা নামে পরিচিত? সাভানা। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কত সালে? 1918। জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা জনসংখ্যায়? নওরোজ কোন সংস্কৃতির নববর্ষ? ইরানের। শেষের কবিতা কি? উপন্যাস। উপন্যাস। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে? শীতলক্ষা। শীতলক্ষা। গৌতম বুদ্ধের জন্মস্থান? নেপাল। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা? পঞ্চগড়। জেনেটিক্সের জনক? ইয়োহান গ্রেগরি মেন্ডেল। নিউ ক্যাম্প একটি বিখ্যাত স্টেডিয়াম। কোন মহাদেশের বনভূমি সাভানা নামে পরিচিত? কোন মহাদেশ? এশিয়া। এশিয়া। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কত সালে? 1918। জনসংখ্যা বাংলাদেশের বৃহত্তম জেলা? ঢাকা। 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 নওরোজ কোন সংস্কৃতির নববর্ষ? পারস্য বা ইরান। শেষের কবিতা? উপন্যাস। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে? শীতলক্ষা। গৌতম বুদ্ধের জন্মস্থান? নেপাল। বাংলাদেশের সর্বোত্তরের জেলা? পঞ্চগড়। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। এবার দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি নালন্দার কাছ থেকে। আমাদের কম্পিউটার বলছে জেনেটিক্সের জনক গ্রেগর জোয়ান মেন্ডেল, নিউ ক্যাম্প ফুটবল স্টেডিয়াম, বনভূমি সাভানা আফ্রিকা। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918 সালে। বৃহত্তম জেলা জনসংখ্যার দিক থেকে ঢাকা। নওরোজ ইরান বা ফার্সির সংস্কৃতি নববর্ষ। শেষের কবিতা উপন্যাস। নারায়ণগঞ্জ শীতলক্ষার তীরে। গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালে। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। 9টি প্রশ্নের সঠিক জবাব আমরা পেয়েছি নালন্দার কাছ থেকে। নালন্দা পেয়ে যাচ্ছেন 45 নম্বর। অসাধারণ, চমৎকার খেলেছেন নালন্দা। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের প্রশ্নোত্তরের পালা। আপনারা যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাদেরকে বলে দিই আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে। চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। কুইজ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ। আপডেট থাকতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আর যারা উদয়ন কিংবা নালন্দার মতন অংশ নিতে চান কুইজ 2025 তাদের জন্য সুখবর। চাইলে আপনার স্কুল থেকেও অংশ নিতে পারেন। সেক্ষেত্রে যেটি করতে হবে, আপনার স্কুল থেকে 2 জন কুইজার নির্বাচিত করতে হবে। তারপরে তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, অভিভাবকের বিস্তারিত এই সব কিছু স্কুলের প্যাডে লিখে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আবেদন, অংশ নিন কুইজ 2025-এ। চলে এসছে একদম শেষ পর্যায়ে। জানিয়ে দিই ফাইনালি কোন দল কত স্কোর করলো। দেখা যাচ্ছে নালন্দা উচ্চ বিদ্যালয়ের ঢাকার মির্জা তামিম আজহার কর্ণ এবং জাইদ আব্দুল্লাহ তামজিদ দুজনই নবম শ্রেণী। তারা দুজন মিলে অর্জন করেছেন সর্বমোট 110 নম্বর। অভিনন্দন নালন্দা উচ্চ বিদ্যালয় ঢাকা। ও পাশে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকার মাসনুন আন্নাফি এবং নাবিল মোহাম্মদ সাকির আজমল ভুইয়া দুজনেই নবম শ্রেণীর ছাত্র। তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 95 নম্বর। অভিনন্দন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা। অভিনন্দন দু দলকে চমৎকার পারফর্ম করার জন্য। আর ধন্যবাদ আপনাদেরকে যারা রইলেন এতক্ষণ আমাদের সাথে। আশা করি আপনারাও একের পর এক সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং আশা করি যারা আজকে অনুষ্ঠান দেখছেন আগামীতে আপনাদেরকে এই 2 জায়গায় আমরা হয়তো দেখতে পাবো। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।